ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের ভাগ্য একেবারে তুঙ্গে। দুবার ক্যাচের সুযোগ, দুবারই ক্যাচ ড্রপ। একবার তো ক্যাচ একেবারে ফিল্ডারের হাতে, আম্পায়ার ঘোষণা করে দিলেন নো বল। সেই ব্যাটসম্যান ৯৯ রানে নট আউট। তারপরে কি হলো সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন মাইক অন স্পোর্টস, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন মাইক অন স্পোর্টস। আর আজকে আলোচনা করব ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ফার্স্ট টেস্ট ডে 3। গোটা দিন আজ খেলা কোন দিকে গেল এবং গোটা দিনের শেষে ইন্ডিয়ার পাল্লা ঠিক কতটা ভারী বা হালকা বা মাঝামাঝি, সেই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবং আমাদের গোটা দিনে টেস্ট ম্যাচ নিয়ে কিন্তু আপডেট যেতে থাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে, সেখানেও আপনারা ফলো করতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে আসুন ভিডিওতে। যে ব্যাটসম্যানের কথা বলছিলাম, হ্যারি ব্রুক। আজকের গোটা দিন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে যে ব্যাটসম্যান কিন্তু সকলের নজর কেড়েছে তার নাম কিন্তু হ্যারি ব্রুক, সেটা বলাই বাহুল্য। হ্যারি ব্রুক আজকে গোটা দিন খেললেন, কিন্তু যে কথাটা আমি বলছিলাম যে হ্যারি ব্রুকের ভাগ্য কিন্তু ভীষণ সহায়। তখনও 50 রান হয়নি, তখন একবার ক্যাচ ড্রপ, 50 রান হয়ে গেল। তারপরে আরেকবার ক্যাচ ড্রপ। প্রথমে তো এই সব কিছুর আগে জাসপ্রীত বুমরার বলে একটা পুল মারতে গিয়ে ক্যাচ একেবারে ধরেই নিয়েছিল, ব্যাস আম্পায়ার ডেকে দিল নো বল। সুতরাং সেই ক্যাচটাও হলো না। এইবার এই হ্যারি ব্রুক গোটা দিন খেললেন, দারুণ খেললেন, দুর্ধর্ষ পার্টনারশিপ করলেন, ইংল্যান্ডকে প্রায় একদম কাছাকাছি নিয়ে চলে এসেছিলেন ইন্ডিয়ার টার্গেটে। সেই হ্যারি ব্রুক ৯৯ রানে রয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা বল করছে। প্রসিদ্ধ কৃষ্ণাকে একটা পুল মারতে গেলেন, প্রসিদ্ধ কৃষ্ণা একদম ওই জায়গাতে একটা ব্যাটস ফিল্ডার রেখে দিয়েছিলেন, লেগ সাইডে একটা পুল মারতে গেলেন আর একেবারে হাতে বল, শেষ রক্ষা হলো না। ৯৯ রানে ফিরে যেতে হলো হ্যারি ব্রুককে। যদিও হ্যারি ব্রুক খুব ভালো খেলেছে, আমি একটু কাব্য করলাম আজকে, কিছু মনে করবেন না। হ্যারি ব্রুক আজকে খেলেছে খুব ভালো থ্রু আউট, যেটা আমি বললাম। হ্যারি ব্রুক বেন স্টোকসের সাথে, তার আগে জো রুটের সাথে এবং তারপরে ওকসের সাথে, জেমি স্মিথের সাথে, প্রত্যেকের সাথেই হ্যারি ব্রুক অত্যন্ত ভালো খেলেছে। সুতরাং বলাই যেতে পারে আজকের দিনে যদি ইংল্যান্ডের ব্যাটিং যদি আমি বলতে চাই তাহলে আমাকে এক কথায় বলতেই হবে হ্যারি ব্রুক। এবার হ্যারি ব্রুক ছাড়া সকলেরই টুকটাক কন্ট্রিবিউশন ছিল। জেমি স্মিথ ভালো খেলেছে, ক্রিস ওকস যথেষ্ট ভালো খেলেছে এবং জো রুট যদিও গতকাল আউট হয়ে গেছিল, বেন স্টোকস যথেষ্ট ভালো খেলেছে। আজকে কিন্তু যদি আমি ইংল্যান্ডের ব্যাটিং বলি তাহলে আমাকে বলতেই হবে ইংল্যান্ডের ব্যাটিং কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট পলিশড ব্যাটিং করেছে। এবং এটা আমরা জানতাম যে ইংল্যান্ডের বোলিং ব্যাটিংয়ের মধ্যে ব্যাটিংটাই একটু স্ট্রং এবং সেই জায়গাটা কিন্তু, সেই স্ট্রেংথটা কিন্তু ইংল্যান্ড মেনটেন করে গেছে। ইংল্যান্ড আজকে অল আউট হয়ে যায়, একদম টি, মানে অল আউট হওয়ার পরই টি নেওয়া হয়, তো একদম টি সেশনের আগে অল আউট হয় এবং ইংল্যান্ড আজকে রান করেছে 465। 6 রানে ইংল্যান্ড পিছিয়ে আছে ইন্ডিয়ার থেকে, খুবই নগণ্য এটা। এবং ইন্ডিয়া আজকে ব্যাট করেছে, আমি ইন্ডিয়ার ব্যাটে পরে আসছি। আমি তার আগে ইন্ডিয়ার বোলিং নিয়ে একটু বলবো। উইদাউট জাসপ্রীত বুমরা ইন্ডিয়াস বোলিং ইজ লুকিং প্রিটি অর্ডিনারি, আই হ্যাভ টু সে দ্যাট। ইংল্যান্ডের সামনে ইন্ডিয়ার বোলিং জাসপ্রীত বুমরা ছাড়া কেউ সেভাবে প্রভাব ফেলতে পারেনি। আমি প্রসিদ্ধ কৃষ্ণার নাম বললাম, কিন্তু থ্রু আউট প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং ভীষণ কিছু প্রভাব ফেলতে পারেনি। মোহাম্মদ সিরাজ আরোই অর্ডিনারি, প্রসিদ্ধ কৃষ্ণার থেকেও আমি বলবো যে বোলিং পারফরমেন্স অর্ডিনারি। এবং মোহাম্মদ সিরাজ হ্যারি ব্রুকের সঙ্গে একটু বাদানুবাদে জড়ানোর চেষ্টা করেন, বাট হ্যারি ব্রুককে একটু উত্তেজিত করার চেষ্টা করেন, বাট এগুলো কিছুই খুব একটা কাজে লাগে না। একটাই জিনিস যেটা হয় আর কি, আসলে যদি স্কিল সেট, হ্যারি ব্রুকের মতো স্কিলের প্লেয়ারকে কিন্তু শুধুমাত্র তাতিয়ে আউট করা যাবে না, ভালো বোলিংটাও করার দরকার। আমার যেটা আজকে মনে হয়েছে ইন্ডিয়ার বোলিং দেখে থ্রু আউট, যে ইন্ডিয়ার যে একটা ডিসিপ্লিন চ্যানেলে বোলিং করা, যেটা আমরা টেস্টের বোলিং যেটাকে আমরা বলি, যে একটা জায়গায় আউটসাইড অফ স্টাম্প ঠিক জায়গায় সুইংটাকে কন্ট্রোল করা, সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া ভীষণভাবে ফেল করেছে। মূলত আমি বলবো প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ, তারা কিন্তু এক ধরনের টেস্ট লেন্থ ছাড়ুন, মানে ওয়ান ডে বা টি20 লেন্থে তারা বল করেছে, যেখানে হয়তো একটু মার খাচ্ছে তাহলেই স্লো ইয়র্কার, বাউন্সার, এই ধরনের বল প্রচুর দেখা গেছে, যেখানে কিন্তু সেইভাবে ভীষণ প্রভাব ফেলতে পারেনি। যদিও সিরাজ 2টো উইকেট নিয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা 3টে উইকেট নিয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং কিন্তু সেই রকম নয়। মানে হ্যাঁ, জাসপ্রীত বুমরা সামনে রয়েছে, সেই জন্যে আমি কথাটা এই জন্যে বলছি
নেক্সট টেস্টে যদি জাসপ্রীত বুমরা না খেলে, বা যে টেস্টে জাসপ্রীত বুমরা খেলবে না, সেই টেস্টে কিন্তু এই বোলিং ভয়ানকভাবে এক্সপোজড হয়ে যেতে পারে। এবং আমার ধারণা সেটা ইন্ডিয়ান টিম বুঝতে পেরেছে বলেই হর্ষিত রানাকে নিয়ে এসছে, যার পারফরমেন্স অস্ট্রেলিয়াতে খুব ভালো এবং উইকেট টেকিং একজন বোলার। আর্শদীপও রয়েছে, আমি জানি না এই টেস্টে মানে এই সিরিজে আর্শদীপকে সুযোগ দেওয়া হবে কিনা। রবীন্দ্র জাদেজা ডিসিপ্লিন, বাট রবীন্দ্র জাদেজাও সেভাবে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। অ্যাকচুয়ালি রবীন্দ্র জাদেজার পিচ নয় এটা, রবীন্দ্র জাদেজার সর্ট অফ পিচ এটা নয়, খুব একটা এফেক্ট রবীন্দ্র জাদেজা ফেলতে পারেনি। যদি শোয়েব বাশিরকেও আমি দেখি, সেও খুব একটা এফেক্ট ফেলতে পারেনি। সুতরাং সেই জায়গা থেকে আমি রবীন্দ্র জাদেজাকে কিছু বিশেষ করবো না। একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগলো, আমি জানি না, শার্দুল ঠাকুরকে প্রায় বল দেওয়াই হয়নি। মানে শুনলে আপনারা অবাক হবেন যে যেখানে প্রায় প্রত্যেকে 20-25 ওভার করে বল করেছে, শার্দুল ঠাকুর 15 ওভারও বল করেনি। শার্দুল ঠাকুরকে কেন নেওয়া হয়েছে আমি জানি না। মানে শার্দুল ঠাকুর একজন ব্যাটসম্যান যে একটু বল করে দিতে পারে, সেই ভেবেই নেওয়া হয়েছে কিনা আমি জানি না। আমার কোথাও যেন মনে হলো যে শার্দুল ঠাকুর সেই রোলটা করছেন এখানে, যেটা অনেকটা সৌরভ গাঙ্গুলি করতো 2000-এ, যে ঠিক আছে যখন প্রায় সকলে মার খাচ্ছে এসে কিছু ওভার করে দেওয়া। কিন্তু এখানে কিন্তু একজন জেনুইন ফোর্থ বোলার খুব দরকার। আজকেও যখন ইন্ডিয়া ব্যাট করতে নামে, ইন্ডিয়া 2 ঘন্টা ব্যাট করে, এর মধ্যে কিন্তু বেন স্টোকস চলে এসেছিল, যে ওদের ফোর্থ বোলার। সেই জায়গা থেকে কিন্তু শার্দুল ঠাকুরকে আমরা ভয়ানকভাবে মিসিং দেখছি। শার্দুল ঠাকুর কিন্তু আজকেও তেমন বল করেইনি বলতে গেলে, 2-1 ওভার বল করেছে, এবং ইম্প্যাক্ট তো ফেলার কোনো প্রশ্ন নেই। শার্দুল ঠাকুরকে মানে আমার মনে হয় তাহলে যদি শুধুমাত্র ব্যাটিংয়ের কথা ভেবে করা হয়, তাহলে শার্দুল ঠাকুরের থেকে বেটার নীতিশ রেড্ডি মানে ব্যাটসম্যান হিসাবে। তো নীতিশ রেড্ডিকে ট্রাই করা যেতে পারে। যাই হোক, সেটা নিয়ে নিশ্চয়ই টিম ইন্ডিয়া ভাববে। আর আরেকজনের কথা বলতেই হবে, যে পুরো ইন্ডিয়ার বোলিংকে কার্যত একা কাঁধে নিয়ে ঘুরে মানে চলেছে, সে হচ্ছে জাসপ্রীত বুমরা। 5 উইকেট আজও নিয়েছে, 5 উইকেট ফর 85 or 88 সামথিং, 85 আই থিঙ্ক। ব্রিলিয়েন্ট বোলিং, 24 ওভার 5 বল, মানে 24 ওভার 5 বল, মানে 25 ওভারে 85 রানে 5টা উইকেট। যেখানে প্রায় সকলে 100+ রান দিয়েছে, সেখানে জাসপ্রীত বুমরা 100-এর নিচে। হোয়াট আ ওয়ান্ডারফুল বোলার, হোয়াট আ ক্লাস বোলার। যখনই এসছে, যে স্পেলে এসছে, প্রায় সব স্পেলে উইকেট নিয়েছে, ওপরের থেকে মিডল অর্ডারে, লোয়ার অর্ডারে। যেখানে লোয়ার অর্ডার মনে হচ্ছিল যে আরেকটু রান করে দিলে হয়তো ক্রস করে যাবে ইন্ডিয়াকে টার্গেটটা, সেক্ষেত্রে সেই জায়গাটাকেও ভীষণভাবে জাসপ্রীত বুমরা আটকেছে। জাসপ্রীত বুমরাকে নিয়ে বলার কিছু নেই। জাসপ্রীত বুমরা, আমি কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকছিলাম ফেসবুক এবং ইনস্টাগ্রামে। যদি আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও দেখতে পাবেন। আমি কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকছিলাম। জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করেছে। ওদিক থেকে অলি পোপ ইংল্যান্ডের খুব ভালো, 106 রান করেছে। অলি পোপ খুব ভালো। হ্যারি ব্রুকের একটুর জন্য 100টা হয়নি, বাট হ্যারি ব্রুক ভালো খেলেছে। বেন স্টোকস, জো রুট আমি বলবো ঠিকঠাক, যদিও আমি বলবো যে জো রুটের ক্ষেত্রে আমি বলবো একটু আনলাইক জো রুট, একটা আউটসাইড অফ স্টাম্পের বল চেস করতে গিয়ে গতকালই আউট হয়েছিল। কিন্তু সেটা বাকিরা মোটামুটি যেরকম কন্ট্রিবিউশন করা যায়। যে জিনিসটা আমার মনে হলো যে সাই সুদর্শন এবং করুণ নায়ার যদি 50 রানের মতো আর বেশি রান করতো দুজনে মিলে, তাহলে আমাদের রানটা যদি 500 ক্রস করে যেত, তাহলে আরেকটু সুবিধা হতো। বাট ঠিক আছে, ইন্ডিয়া ব্যাট করতে নেমেছে এবং ইন্ডিয়ার 2 ঘন্টা মানে লাস্ট সেশনটা ব্যাট করেছে, এবং 2 ঘন্টার মধ্যে ইন্ডিয়া কিন্তু 2টো উইকেট হারিয়েছে। জয়সওয়াল প্রথমেই আউট, খুব আনফর্চুনেট এটা ইন্ডিয়ার জন্য। 4 রান করেই জয়সওয়াল আউট হয়ে গেছে, এবং জয়সওয়ালের পর সাই সুদর্শন আউট হয়েছে। সাই সুদর্শন খুব বেশি রান করতে পারেনি, তবে সাই সুদর্শন আগের থেকে ভালো করেছে, মোটামুটি খেলেছে। এখন ক্রিজে রয়েছে গিল এবং কেএল রাহুল। কেএল রাহুল ইজ অ্যাপ্রোচিং 50। কেএল রাহুল 48 রান মতো হয়ে গেছে। কালকে আশা করা যায় কেএল রাহুল 50টা করবে, এবং টোটাল এই মুহূর্তে ইন্ডিয়া 96 রানে এগিয়ে। এবার এই জায়গা থেকে কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে, এই জায়গা থেকে কিন্তু জিনিসটা একটু ইন্টারেস্টিং হবে। মানে আগামীকাল 4th ডে ইন্ডিয়া যদি লাঞ্চ সেশনের পর মানে টি এর আগে অবধি ব্যাট করে, সেক্ষেত্রে ইন্ডিয়াকে কিন্তু প্রায় 300 থেকে 350 রানের টার্গেট দিতে হবে। কারণ আমরা জানি ইংল্যান্ড একটা ব্যাসবল অ্যাপ্রোচ নেয়। যদিও আমি ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসের ব্যাটিং দেখে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে একটা যে ওই মার কাটারি না বুঝে খেলার একটা মানসিকতা, সবাই রিভার্স সুইপ মারছে, তুলে 6 মারছে, আউট হলে আউট হচ্ছে। এই জায়গা থেকে আমার ধারণা, মানে আমার যেটা দেখে মনে হলো, ইংল্যান্ড ক্রিকেট টিম একটু সরে এসছে, একটু সেন্সিবল ক্রিকেট খেলেছে, যে জন্য তার ফলটাও পেয়েছে। মানে খুব মার কাটারি খেললে হয়তো হতে পারতো যে ইংল্যান্ড 500 করে দেবে, হয়তো হতে পারতো ইংল্যান্ড 350 বা 450-এর মধ্যে গুটিয়ে যাবে। সেই জায়গায় আমার কিন্তু মনে হয়েছে ফার্স্ট ইনিংসের ব্যাটিং দেখে যে ইংল্যান্ড ইজ অ্যাপ্রোচিং সেন্সিবলি ব্যাটিংয়ে। এবং হয়তো এটাও একটা কারণ হতে পারে, যেহেতু ইংল্যান্ডের বোলিং খুব একটা স্ট্রং নয়, সেই জায়গা থেকেও ইংল্যান্ড এটা মাথায় রেখেছে। এনিওয়ে, আমার ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসের ব্যাটিং ঠিকঠাক লেগেছে, যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম সেরকমই লেগেছে।
কালকে ইন্ডিয়াকে গোটা দিনই প্রায় ব্যাট করতে হবে। কালকে ইন্ডিয়া যদি গোটা দিন ব্যাট করে, ইন্ডিয়া এই মুহূর্তে 100 রানের এগিয়ে আছে, 96 যেটা আমি বললাম। সুতরাং আরও যদি 200 রান থেকে 250 রান কালকে করতে পারে, সেক্ষেত্রে 350 রানের যদি লিড দেয়, সেক্ষেত্রে ইন্ডিয়া জেতার মতো জায়গায় থাকবে। এবং যদি 350-র ওপর দেয়, যেটা হওয়া ডিফিকাল্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে ইন্ডিয়া হারার কোনো জায়গা থাকবে না। যদি না মানে যেটা ইংল্যান্ড করে, মার কাটারি একটা ব্যাস বল খেললো, সেক্ষেত্রে আলাদা কথা। আদারওয়াইজ ইংল্যান্ডের হারার মানে ইন্ডিয়ার হারার কোনো জায়গা থাকবে না। আর কালকে যদি ঠিকঠাক ইন্ডিয়া ব্যাটিং করে দিতে পারে, গিল এবং কেএল রাহুলকে আবার একটা বড় ইনিংস খেলতে হবে, গিলকে ডেফিনেটলি আবার একটা বড় ইনিংস খেলতে হবে। গিল, এরপরে ঋষভ পান্তও আছে, করুণ নায়ারও আছে, করুণ নায়ারকেও দায়িত্ব নিতে হবে, এবং কেএল রাহুলকে এবার জয়সওয়ালের দায়িত্বটা নিতে হবে। আগের বার কেএল রাহুল আগে আউট হয়ে গেছিল, জয়সওয়াল এবং গিল অনেকক্ষণ খেলেছিল। এবারে কেএল রাহুলকে দায়িত্ব নিতে হবে, কারণ জয়সওয়াল ওপর থেকে আউট হয়ে গেছে। 100 রান মানে 90 রানে অলরেডি 2 উইকেট পড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে ইন্ডিয়া যদি সেন্সিবলি খেলে, কালকে একটা বড় পার্টনারশিপ হয় বিটুইন কেএল রাহুল অ্যান্ড গিল এবং তারপরে ঋষভ পান্তের সাথে, সেক্ষেত্রে যদি ইন্ডিয়া কালকে 300-র কাছাকাছি করতে পারে, তাহলে খুব ভালো, তাহলে তো দারুণ। কিন্তু অ্যাটলিস্ট 250-350 করলে ফাইটিং টোটাল হবে। কিন্তু তারপরে সেই যথারীতি বুমরার ওপর পুরো দায়িত্বটা এসে পড়বে। বাকি বোলারদের দায়িত্ব নিতে হবে, উইকেট না নিক, অ্যাটলিস্ট রানটা চেক করুক। প্রসিদ্ধ কৃষ্ণা এবং সিরাজকে অনেক ডিসিপ্লিন চ্যানেলে বল করার দরকার, সেটাও কালকের মানে করতে হবে, বা ডে 5-এ করতে হবে। কারণ আমি যা বুঝছি মোটামুটি যত দিন যাচ্ছে পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি হচ্ছে, ডিটোরিয়েট করছে এবং ব্যাটিং ফ্রেন্ডলি হচ্ছে। সুতরাং রান বেশি করে রাখাটাই ভালো, কারণ ইংল্যান্ডের ব্যাটিংটা কিন্তু স্ট্রং। যাই হোক, কালকের দিকে নজর থাকবে এবং কালকে রাতেও ভিডিও করব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং দেখবেন, এবং লাইক একটু করে শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে। কালকে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, গুড নাইট।